উকিল, আপনি অ্যাডভোকেট এঙ্গেজ করবেন আর আপনার খুশি মতন আপনি নিজে এসে মেনশন করে দেবেন? না স্যার, আমাদের এটা পদ্ধতি নেই। মনে করছেন এটা কি পাড়ার সেই পঞ্চায়েতের অফিস নাকি? এই রাজি না হওয়ার কারণে আমরা নিরুপায় হয়ে এসেছি স্যার। আপনি যদি স্যার এটা সাহেব বলেছে না 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 ওনারা কি তাহলে আপনি কি বলে আপনারা এই সিদ্ধান্তটা নিলেন যে অ্যাডভোকেট বাবুকে এড়িয়ে আপনারা এসে মেনশন করবেন? না, আমরা অ্যাকচুয়ালি মেনশনিং করাতে চাইছিলাম ওনাদেরকে বারবার। এটা পদ্ধতি নয়। দেখুন, সাধারণ মানুষের জন্য কিন্তু এটা পদ্ধতি নয়। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ব্যাপারটা। কখনো এই কাজটি করবেন না, এরকম ভাবে এটা পদ্ধতি নয়। আপনাদেরকে উকিলে ভায়া উকিলই আপনাদের নিজেদের পিটিশন সম্পর্কে আপনারা বক্তব্য রাখতে পারবেন। কিন্তু যখন মমতা ব্যানার্জির মতো নেত্রীরা সুপ্রিম কোর্টে গিয়ে বক্তব্য রাখবেন, মানে সরাসরি সুপ্রিম কোর্ট, লোয়ার হাইকোর্ট নেই মাঝখানে, তো সেক্ষেত্রে কিন্তু হবে যে দিদি বক্তব্য রাখছেন, এখানে রাজনীতিকরণ কিন্তু করা যাবে না। ওনার পাওয়ার ম্যাটার করছে, ওনার পজিশন ম্যাটার করছে। তো এই যে কথায় বলে যে আইন সাধারণ মানুষ এবং নেতাদের জন্য সমান, এটি কিন্তু পুঁথিতে লেখা থাকে। আসল ঘটনা, বাস্তব চিত্র কি, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারলেন। কিন্তু তার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলি। দেখুন, কোনটা আর্জেন্সি, কোনটা ইম্পর্টেন্ট, সেটা আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে কোন টপিক। দেখুন, এবার আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা কোর্টের কাছে ইম্পর্টেন্ট নাই হতে পারে, সেটা অন্য কথা। কিন্তু আমার মনে হয় মমতা ব্যানার্জি যে ইডি ফাইলটি চুরি করেছিলেন, সেই মামলার হিয়ারিং যেভাবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, সেই তুলনায় আজকে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ এবং পুষ্কর সিং ধামি। ওনারা নাকি হেট স্পিচ দিচ্ছেন, তো ওনার মামলাটি নাকি আজকে সুপ্রিম কোর্টে শোনা হবে। ভাবুন, হেট স্পিচ দিচ্ছেন। তো এরকম ভাবে দেখতে গেলে সাউথের, যদি আমি এমকে স্ট্যালিনের ছেলের কথাই বলে থাকি, তো সেই ব্যক্তিও বলেছিলেন যে সনাতনকে মিটিয়ে দেব। তো এই বক্তব্য আমার মনে হয় কোথাও না কোথাও হেট স্পিচের মধ্যেই আসে। কিন্তু সাউথের নেতাদের বক্তব্য হেট স্পিচে এলো না। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, পুষ্কর ধামির মতো নেতাদের বক্তব্য কিন্তু হেট স্পিচের মধ্যে এলো এবং আজকে সেটির হিয়ারিং রয়েছে। যতই ইম্পর্টেন্ট মমতা ব্যানার্জি সামনে, যেটি আমাদের সামনে এলো যে করাপ্টেড ফাইল চুরি করে নিয়ে বেরিয়ে চলে গেছেন, ইডি তড়িঘড়ি মামলা করছেন, ইডি ছটপট করছেন যে মামলাটির হিয়ারিং হোক। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে ওটা আর্জেন্সি নয়, ওটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে রাজনীতিকরণ করা যাবে না, এটা মুখে বলতে হবে, কিন্তু রাজনৈতিক বক্তব্য যারা দেবেন তাদের স্পিচকে তুলে ধরে হেট স্পিচ কি নয় সেই বিষয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে চলেছে। এবার তো সুপ্রিম কোর্টে ঢুকে গেলাম, তো এবার আমি যাব কপিল সিব্বলের কাছে, অত্যন্ত নামকরা একজন আইনজীবী। এইবার এপস্টিন ফাইলে কপিল সিব্বলেরও নাম সামনে চলে এসছে। মানে আপনাদের কাছে বিষয়টা নতুনত্ব লাগলেও আমার কাছে একদম নতুনত্ব লাগছে না। জানা যাচ্ছে যে তিনি নাকি 2010 সালে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যে অ্যাওয়ার্ডের পেছনের ফান্ডিংটি করেছিল জেফ্রি এপস্টিন। হ্যাঁ, সেই যৌন হেনস্থাকারী, যার সম্পর্কে যাই বলা যাক না কেন সেটাই কম পড়ছে, সেই জেফ্রি এপস্টিন ফান্ডিং করেছিলেন যে প্রোগ্রামে, সেই প্রোগ্রাম থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয় কপিল সিব্বলকে। এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে, বেশ কিছু কোয়েশ্চেনের সম্মুখীন হতে হবে যে বারবার যখন কোনো কন্ট্রোভার্সি জড়ায় তখন এই কপিল সিব্বলের মতো আইনজীবীর নামই কেন সামনে আসে, আমাকে একবার বলতে পারবেন? আজ আমি জানিয়ে দিই আপনাদেরকে, আন্তর্জাতিক শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠান ছিল 2010 সালে, যেটি নিউ ইয়র্কে আয়োজিত করা হয়েছিল। সেখানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড গালা, এই অনুষ্ঠানের মধ্যে একটি তালিকা তৈরি করা হয়েছিল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশ্যে, সেখানে নামও লেখা ছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে, বিজেপির দিক থেকে আঙুল তোলা হয়েছে কপিল সিব্বলের দিকে, বলা হচ্ছে যত জেফ্রি এপস্টিনের সাথে লিংক পাওয়া যাচ্ছে সবটাই নাকি কংগ্রেস টাইমে, যখন কংগ্রেস সরকারে ছিল তখনকার টাইমে। ইনফ্যাক্ট একটু কটাক্ষ করা হচ্ছে যে জেফ্রি এপস্টিন নাকি কংগ্রেসের ভ্যালেন্টাইন, এরকম বক্তব্য রেখে কটাক্ষ করা হচ্ছে। এখানে সত্যতা কি সেটা আমি জানিয়ে দিই। যে ফাইলটির কথা উল্লেখ করে বিজেপি এরকম অ্যালিগেশনস কপিল সিব্বলের বিরুদ্ধে লাগাচ্ছেন, সেই ফাইলটি মার্গো রজার্স বলে একজন ব্যক্তি, যিনি এপস্টিনের ব্যক্তিগত সহকারী, যার নাম হচ্ছে লেসলি গ্রফ, ওনাকে পাঠিয়েছিলেন সেই তালিকা, যেখানে কপিল সিব্বলের নাম তো ছিলই, আর সেই তালিকা সেই দিনই লেসলি গ্রফ পাঠিয়েছিলেন জেফ্রি এপস্টিনকে। সেখানে শুধুমাত্র কপিল সিব্বলের নাম ছিল তা নয়,
কপিল সিব্বল আপনারা জানেন যে গান্ধী পরিবারের সঙ্গে কতটা ঘনিষ্ঠ এবং কংগ্রেসের রাজ্যসভার এমপিও তিনি ছিলেন। তো সেই কপিল সিব্বলের সাথে পিত্রদা, স্যাম পিত্রদা, যিনি কংগ্রেসের ওভারসিজ ডিপার্টমেন্টের হেড ছিলেন সেই আমলে, ওনার নামও কিন্তু এই তালিকায় রয়েছে। অর্থাৎ এইবার জেফ্রি এপস্টিনের ফাইলে কপিল সিব্বলের নাম রয়েছে। আর এটা কি করে লিঙ্ক করা যায় আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। বর্তমান যিনি কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ হরদীপ সিং পুরীর নাম সামনে আসছে, এনার সঙ্গে জেফ্রি এপস্টিনের যে ব্যক্তিগত সাক্ষাৎকারের কথা সামনে আসছে, তিনবার দেখা করার, সেটাও কিন্তু কংগ্রেস যখন সরকারে ছিল তখন আমেরিকার ভারতীয় অ্যাম্বাসেডর ছিলেন এই হরদীপ সিং পুরী এবং তিনি কিন্তু ছিলেন কংগ্রেসের। 2014 সালে তিনি জয়েন করেছেন বিজেপিতে। তো এখান থেকে বিজেপি সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুলে বলছেন যে আপনার যে কেচ্ছা যেগুলি দিনের পর দিন সামনে আসছে এবং কোথাও না কোথাও দেখাচ্ছে যে সরাসরি জেফ্রি এপস্টিনের সাথে আপনাদের সম্পর্ক ছিল এবং তৎকালীন কংগ্রেস গভর্নমেন্টে জেফ্রি এপস্টিনেরও ফান্ডিং থাকতে পারে বা তার প্রতিও প্রভাবিতভাবেই সরকারটি চলতো। কারণ এখন তো কেউ আঙুল তুলে দেখাতে পারবে না যে আমেরিকার অঙ্গুলি হিলনে ভারত সরকার চলে, কারণ যদি চলতো তাহলে ট্যারিফের চাপ বা আমেরিকার ট্রেড খুব স্মুথলি বেরোতো, এত ঝামেলা লাগতো না। তো এটা বোঝা যায় কোথাও না কোথাও যে কোন সরকারের চাপে সরকার চলছে বা কারোর ব্যাকে কোনো সাপোর্ট রয়েছে কিনা। তো এই কংগ্রেসের দিকে সরাসরি হাত। এবার আমার বক্তব্য হচ্ছে, আমি এখানে সবথেকে বেশি কনসার্ন যে জেফ্রি এপস্টিনের সাথে কপিল সিব্বলের ব্যক্তিগত কোনো সম্পর্ক থাক না থাক, কোয়েশ্চেন আমার এখানে ওঠে যে যখন দেশ বিরোধী কোনো কার্যকলাপ হয়ে থাকে, সেটা ইউএপিএ অ্যাক্টের বিরুদ্ধে কোনো আইনজীবীকে দাঁড়ানো হোক না কেন, কোনো আতঙ্কবাদীর সাপোর্টে কোনো আইনজীবী দাঁড়াক না কেন, মধ্যরাতে সুপ্রিম কোর্টকে ওপেন করানোর জন্য সুপারিশ কোনো আইনজীবী করুক না করুক, এনআরসির বিরুদ্ধে কোনো আইনজীবী দাঁড়াক না দাঁড়াক, এসআইআর এর বিরুদ্ধে কোনো আইনজীবী দাঁড়াক না দাঁড়াক, এই কপিল সিব্বলকে কিন্তু আপনারা বরাবর দেখতে পাবেন। তো এই যে দেশের বিরুদ্ধে এবং এই করাপশনের সাপোর্টে, মানে মমতা ব্যানার্জির আইনজীবীও বরাবর কপিল সিব্বলই থেকেছেন, তো এই যে করাপশনের সাপোর্টে দেশের বিরুদ্ধে আইনজীবী হিসেবে কপিল সিব্বল সামনে আসছেন, তো কোথাও না কোথাও আমাদের মাইন্ডে এই কোয়েশ্চেন ওঠে যে আওয়ার্ডে যখন ফান্ডিং করতে পারেন তখন দেশ বিরুদ্ধের কার্যকলাপে বারবার আওয়াজ তুলুক ভারতীয় হয়ে, এখানেও ফান্ডিং এর গল্প কিন্তু সামনে আসতেই পারে। পুরো বিষয়টা বিচারাধীন তো বলবো না, নাম সামনে এসেছে, এবার দেখা যাক যে নিজেকে কপিল সিব্বল কিভাবে ডিফেন্ড করে। আপাতত জন্য এটা যেমন ইম্পর্টেন্ট খবর হলো সুপ্রিম কোর্টের, এখন সব থেকে বেশি যদি কিছু ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের রাজ্যের ইলেকশন। এবং ইলেকশনটাকে নিয়েও আমি আপনাদের সামনে বড় খবর এনেছি, কারণ তৃণমূল কংগ্রেস যে এতদিন ধরে সংখ্যালঘু ভোটকে বলে থাকতো যে এই ভোট তো একদম আমাদের পকেট ভোট, আজকে সেই তৃণমূল কংগ্রেসের জেতা এমএলএরা গোল টেবিল বৈঠকে আলোচনা করছে যে আমাদের এই সিটেই দাঁড়ানো উচিত নাকি আসনটি ছেড়ে অন্য কোনো কনফার্ম সিটে যাওয়া উচিত। কারণ মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটেও তারা কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারছে না। তাদের কাছে একাধিক সমীকরণ উঠে আসছে যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে 2026-এর বিধানসভা বিজেপির জন্য রাস্তা সুগম করুক না করুক, তৃণমূল কংগ্রেসের জন্য যে কাঁটা তৈরি করছে একের পর এক সমীকরণ, তা কিন্তু বোঝা যাচ্ছে। আমি আপনাদের সামনে পরপর 3টি সমীকরণ তুলে ধরবো। তার মধ্যে প্রথম সমীকরণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলেরই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য খুব মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে, কারণ কথায় আছে না, রিড বিটুইন দ্য লাইনস, অর্থাৎ ওই দুই লাইনের মধ্যে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপের মিনিং আপনাদেরকে বুঝতে হবে, নেতার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে বুঝতে হবে, তখনই বুঝতে পারবেন যে সেই ব্যক্তি আসলে কি বলতে চাইছে। এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, আমাদের মতো সংগঠন আমরাও অনেক সময় অনেক কিছু ভাবি, কিন্তু 2 পা এগিয়ে 5 পা পিছিয়ে আসি। বলছেন কারণ এই মুহূর্তে বাংলাটাকে বিজেপির হাত থেকে বাঁচিয়ে ঐক্যবদ্ধ রাখাটাই মুখ্য কর্তব্য, বাকি হিসেব নিকেশ পরে হবে। অর্থাৎ কে বলছে? তৃণমূল কংগ্রেসের বর্তমান মন্ত্রী বলছেন। কি বলছেন? যে 2 পা এগিয়ে 5 পা পিছিয়ে যায়, মানে আপনি তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু 2 পা এগোচ্ছেন, মানে মনে কিন্তু অন্য ভাবনা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে অপছন্দ করার বেশ কিছু জায়গাও কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর মনে তৈরি হয়েছে। আর নেতার মনে যখন ভাবনা তৈরি হয়েছে, তার মানে সেই নেতাকে যারা অনুসরণ করছেন তাদের মনেও যে ভাবনা কোথাও না কোথাও জায়গা তৈরি করছে, সেটাও কিন্তু বোঝা যায়। লাস্ট লাইনে কি বললেন? যে কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করার কারণ হচ্ছে বাংলাকে নাকি বিজেপির হাত থেকে বাঁচিয়ে ঐক্যবদ্ধ রাখাটাই নাকি মুখ্য কর্তব্য। মানে তৃণমূল কংগ্রেসকে ভোট, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা সিদ্দিকুল্লাহর যে অনুগত যারা রয়েছেন তাদের ভোট তৃণমূল কংগ্রেসকে যায় ভালোবেসে নয়, বিজেপি যাতে রাজ্যে না আসে
সেই সমীকরণে, অর্থাৎ বিজেপিকে না আনবো এই জন্য টিএমসির প্রতি ভোট যাচ্ছে, টিএমসিকে ভালোবেসে তৃণমূলের প্রতি বিরাট প্রেম রয়েছে, খুব ভালো দল বা সংখ্যালঘুর জন্য যে বিরাট কোনো কাজ করে দিয়েছে সেই ভেবে কিন্তু ভোটটি যাচ্ছে না। এটা এই দুই বক্তব্য কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই লাইনের মাধ্যমেই আপনারা বুঝতে পারলেন। দ্বিতীয় সমীকরণ হচ্ছে মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে যেখানে ভোট ভাগের সমীকরণ তৈরি হয়েছে, মানে এই সমস্ত জেলা থেকেই ভোট ভাগ হতে পারে। প্রথম তো হচ্ছে মৌসম বেঞ্জিনুর, যিনি তৃণমূল কংগ্রেসে থেকে হঠাৎ করে কংগ্রেসে পুনরায় ফিরে যান, যা কিন্তু কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলতে পারে। আর শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে এই প্রথমবার দেখা যাচ্ছে জেলা এবং আসনকে নির্দিষ্ট করে গত কয়েক মাস ধরে এমআইএম কিন্তু কাজ করছেন, অর্থাৎ সংগঠন তৈরি করছেন আসাউদ্দিন ওয়েসির দল, যেটার ফল আপনারা বুঝতে পারবেন যে এই রিসেন্ট যে 2 মাস আগে ভোট হয়েছে বিহারে, এটা কিন্তু উত্তর দিনাজপুর লাগোয়া বিহারের কিষানগঞ্জে যথেষ্ট ভালো ফলাফল করেছে এমআইএম সংগঠন রয়েছে। লাগোয়া এরিয়াতে যখন ভালো ফলাফল করেছে তখন তার ইম্প্যাক্ট কিন্তু উত্তর দিনাজপুরের মানুষের মধ্যেও আসতে পারে এবং এমআইএম কিন্তু টার্গেট করে করে জেলাতে সংগঠন তৈরি করছে এবং তাদের ভোটও বড়সড় ইম্প্যাক্ট ফেলতে পারে। হুমায়ুন কবিরকে হালকাভাবে নেওয়ারও কিছু হয়নি। অলরেডি এমআইএম এবং নতুন দল তৈরি যেটা হুমায়ুন কবির করেছেন জনতা উন্নয়ন পার্টি, এই দুটির মধ্যে অ্যালায়েন্সের কথা সামনে আসছে। যদি এরা অ্যালায়েন্স করে ফেলে মানে মোটামুটি নিশ্চিত ধরে নিন, তো হুমায়ুন কবির এমনিতেই বাবরি মসজিদ কাজ শুরু করেছেন, যেখানে মুসলিম সম্প্রদায়ের ইমোশনকে কাজে লাগিয়ে ভোট ভাগ করার চিন্তা ভাবনা কিন্তু করছেন। এই জেলাগুলির মধ্যে আপনারা যদি ভালোভাবে ঢুকতে পারেন তো বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের জন্য এমন বিপদ, মানে আমি এটা বলছি না যে হুমায়ুন কবিরের নতুন দল হঠাৎ করে সামনে এসে বেশ কিছু আসন জিতে ফেলেছে, সময় বলবে যে হুমায়ুন কবিরের দল জিতবে কি জিতবে না, এমআইএম এর সঙ্গে অ্যালায়েন্স করাটা সাকসেসফুল হবে কি হবে না, কিন্তু এনাদের অ্যালায়েন্স যে তৃণমূল কংগ্রেসের সিটগুলিকে নিশ্চিত জেতা সিটগুলির মধ্যে যে ভাঙন তৈরি করছে, ভোট যে ভাগ হতে পারে, এই সমীকরণ কিন্তু ইতিমধ্যে তৈরি করতে লেগেছে এবং সেই কারণে এই সমস্ত জেলার যে এমএলএ গুলি রয়েছেন, বিধানসভা আসনগুলির যে জেতা এমএলএ রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা ইতিমধ্যে চিন্তিত যে এমআইএম এবং হুমায়ুন কবিরের জন্য কিন্তু সমস্যা আরো বেশি বাড়তে পারে। আর বাকি তো আপনারা জানেন যে কোথাও না কোথাও এই যে 294টি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে এমন 146টি আসন রয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায় 25% রয়েছে। ভোটের সমীকরণ খুব ইজিলি বুঝে নিতে পারবেন যে এর মধ্যেই আবার 78টি বিধানসভায় সংখ্যালঘু ভোট 40%-এর ওপরে রয়েছে, অর্থাৎ টার্গেট কিন্তু তৃণমূল কংগ্রেস এই সমস্ত সিটে করে থাকে। লাস্ট 2021-এ যদি আমরা চলে যাই তাহলে 146টির মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 131টি সিট, 131টি জিতেছিল, যার মধ্যে 14টি জিতেছিল মাত্র বিজেপি। শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে জিতেছিল নওশাদ সিদ্দিকী। তো এখানে 2021-এর ফলাফলে বুঝতে পারবেন যে টার্গেট করা হয়েছিল সংখ্যালঘু ভোট যে সমস্ত এরিয়াতে 25-40%-এর ওপর, সেই সমস্ত এরিয়াতে তৃণমূল কংগ্রেস কিন্তু দাঁত কামড়ে পড়েছিল। এইবার 5 বছরে অনেক কিছু পাল্টেছে, সিএএ থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে বিভিন্ন মুদ্রা, ইনফ্যাক্ট এই যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধেও যে মানুষকে এক জায়গায় করতে চাইলেন সংখ্যালঘু ভোটকে টার্গেট করে যে ভাই সিএএ এর পর এনআরসি করে দেবে বা এসআইআর এ তোমাদের নাম বাদ দিয়ে দেবে, এই কোনো কিছুই কিন্তু ধোপে টিকছে না। এমনকি ওয়াকফকে নিয়েও তৃণমূল কংগ্রেস যেভাবে সরব হয়েছিল যে আমরা সংখ্যালঘুর পাশে রয়েছি, ওয়াকফ বোর্ডের কোনো কিছুই ওয়াকফ আইনকে আমরা ইমপ্লিমেন্ট হতে দেব না, অথচ তৃণমূল কংগ্রেস এমন কিছুই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করতে পারেনি। তাই এখন সংখ্যালঘু সম্প্রদায় কোথাও না কোথাও মনে করছেন যে যদি আমাদের দলের নেতা হতেন, আমাদের সম্প্রদায়ের নেতা হতেন, তাহলে হয়তো আমাদের সমস্যাটা আরো ভালো করে বুঝে পুরো বিষয়টা বিধানসভা বা লোকসভাতে প্রেজেন্ট করতে পারতেন। তো সেই দিকেই কিন্তু ঝুঁকাও হচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে তো লাভ নেই, উনি তো এখন মহাকাল মন্দির, এদিকে আপনার জগন্নাথ মন্দির করতে ব্যস্ত, অর্থাৎ দু নৌকায় পা দিয়ে বেশি দিন চলা যায় না। এটাই হচ্ছে সব থেকে বড় জলজান্ত এক্সাম্পল, অর্থাৎ 5 বছরে পলিটিক্স কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে। এখন ভবিষ্যৎ বলবে যে তৃণমূল কংগ্রেসের নৌকা কোন দিকে যায়। আপাতত আমার চোখ তো রয়েছে এসআইআর এর দিকে, যেখানে নন্দিনী চক্রবর্তীকে পুনরায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে দিল্লিতে ডেকে। জানা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, পূর্ব মেদিনীপুর, ময়নার ইআরওকে সাসপেন্ড করার নোটিশ তো দেওয়াই হয়েছিল, সাসপেন্ড করার কথা তো ছিলই, সঙ্গে সঙ্গে এফআইআর করার কথাও ছিল, কিন্তু রাজ্য সরকার এত নির্লজ্জ যে এখনো পর্যন্ত
পর্যন্ত এফআইআর করে উঠতে পারেনি। তাই মঙ্গলবার বিকেল 5:30টার মধ্যে ডেডলাইন দেওয়া হয়েছে যে কমপ্লায়েন্স রিপোর্ট এফআইআর দায়ের করার পর জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে হবে, আর এটা নন্দিনী চক্রবর্তী জানাবেন, যেটাকে দিল্লিতে ডেকে বলা হয়েছে। শুধু তাই নয়, জানানো হয়েছে 5 দফা নির্দেশ দেওয়ার পরেও রাজ্য সরকার কোনো কাজ করেনি। দ্বিতীয়, উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও, যার নাম হচ্ছে সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে বেআইনিভাবে 11 জনকে এসআইআর এর কাজে AERO নিযুক্ত করার মতো ভয়ঙ্কর অপরাধ সামনে রয়েছে, যা আইন শৃঙ্খলার ওপর সম্পূর্ণরূপে প্রশ্ন তুলছে। আর বেআইনি কার্যকলাপ করার জন্য এই বিডিওর বিরুদ্ধেও সাসপেন্ড করার সুপারিশ থাকলেও রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, কোনো কাজ করেনি। BLO, ERO, AEROদের সাম্মানিক এখনো পর্যন্ত দেওয়া হয়নি। জেলা ভিত্তিক যদি আমি আপনাদেরকে বলে থাকি, অনুপস্থিত ভোটারের সংখ্যা হিয়ারিং এর টাইমে উত্তর 24 পরগনা রয়েছে শীর্ষে, যেখানে 1,38,000 ভোটার হিয়ারিং এ উপস্থিতই হয়নি। দক্ষিণ 24 পরগনায় 46,000, দক্ষিণ কলকাতায় 22,000, উত্তর কলকাতায় 2,000, কালিম্পংয়ে 440 জন হাজিরই হননি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে 1,63,000 ভোটার ইতিমধ্যেই চিহ্নিত করা হয়ে গেছে যে যারা অযোগ্য। এখনো 50 লক্ষের হিয়ারিং বাকি রয়েছে, নথি যাচাই করা বাকি রয়েছে। অর্থাৎ এই এসআইআর এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে ক্যাডারকে কাজে লাগিয়ে আমরা ভোটে বিরাট ফলাফল করে নেব, তাহলে সেটাও ভুল হচ্ছে। কারণ এখন এসআইআর এর মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন বুঝে গেছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেস ক্যাডারকে কাজে লাগায়, এবং এই ক্যাডারকে চাপে রাখার জন্য, আইন শৃঙ্খলাকে সঠিক রাখার জন্য যা যা নির্দেশ দেওয়ার সবটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিচ্ছেন। তো এর থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে চাপে কিন্তু চারিদিক থেকেই তৃণমূল কংগ্রেসই রয়েছে। এখন ভবিষ্যৎ তো অতি অবশ্যই মানুষের একটি ভোটই ডিসাইড করবে, যেটা আমরা ইলেকশনের মাধ্যমে জানতে পারবো। আপাতত এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।